আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। বিজেপির জামানত জব্দ করতে হবে। কথা দিলাম 26 वो मसनद हमारा होगा। আমাদের দুজন যে কাউন্সিলর আছে ভালো কাজ করেছে, যে কোনো সমস্যা হলে চেক করে দেন। আর লড়াই হবে, ফাইট হবে, টাফ। ওরা যেরকম ব্যবহার করবে ওরা এবার ইয়ে করতে আমরা মানুষের এখন ওপর নির্ভর করছে। এখন মানুষ কোন দিকে ঢোল মানুষ কি করে বলবে? কে ওইটা বলবেন না আমাকে কেউ খেতে দেন, আমি নিজে করে খাই। 2024 বিধানসভা নির্বাচন হতে আর মাত্র হাতে 1 বছর বাকি। আর সেই 2026কেই এবার পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল যে যার ঘর গোছাতে ব্যস্ত। ময়দানে নেমে পড়েছে ডান বাম সব পক্ষই। একদিকে বিজেপি, তারা RSS এর সঙ্গে সমন্বয়ী বৈঠক করে ফেলেছে। তারা রাজ্যের পাশাপাশি জেলা স্তরগুলিতেও সভাপতি পরিবর্তন এবং সাংগঠনিক পালাবদলের তোড়জোড় শুরু করে দিয়েছে। অপরদিকে তৃণমূল, যারা বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, তারাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকার কোনো পাত্র নয়। তারাও বিভিন্ন রণকৌশলের পাশাপাশি সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ করে তাদের সাংগঠনিক বিভিন্ন তোড়জোড় শুরু করে দিয়েছে এবং ভোটের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেছে, তা ঘোষণাও ইতিমধ্যে করে দিয়েছে। সাংগঠনিক বিভিন্ন রদবদল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল এবার 2026কে পাখির চোখ করে ঢেলে সাজাচ্ছে তাদের দলগুলিকে। উঁচু তলার থেকে শুরু করে নিচু তলার দলীয় সাংগঠনিক ব্যবস্থাকে তারা কিন্তু নতুন করে তৈরি করতে চলেছে। কাউকে নামিয়ে দিচ্ছেন, কাউকে তুলে দিচ্ছেন, কাউকে দায়িত্ব দিচ্ছেন, আবার কারোর দায়িত্ব কমিয়ে দিচ্ছেন। জেলা, রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত হাইকমান্ডের পদগুলিতেও কিন্তু নড়ে চড়ে বসতে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এবারে বিজেপি জিতবে, আবার কেউ কেউ বলছেন না, তৃণমূলই কিন্তু 3বারের ন্যায় এবারেও তারা 4র্থবারেও ক্ষমতায় আসতে চলেছে। একদিকে তৃণমূল, যেখানে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করে দিলেন সাম্প্রতিক যে 2026-এ তাদের 215 পার করা টার্গেট থাকছে। সেই সঙ্গে বিজেপির জামানত তাদেরকে নাকি জব্দ করতে হবে, এটাই তাদের মূল লক্ষ্য এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে। অপরদিকে বিজেপি, তারাও কিন্তু থেমে থাকার পাত্র নয়। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অমিত শাহ, বিভিন্ন শীর্ষ নেতা নেত্রীরা কিন্তু একে একে রাজ্যে আসতে চলেছে, বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থির করছেন, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন, বিভিন্ন সমীক্ষা চালাচ্ছেন, তাদেরও বিভিন্ন বক্তব্য রয়েছে। মিঠুন চক্রবর্তী বলছেন যে যত পারো গুলি চালাও, কিন্তু 2026 আমাদের। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলে দিচ্ছেন যে আব কি বার 200 পার। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? একটাই প্রশ্ন সকলের মনে, বিজেপি কি তাহলে দীর্ঘদিনের খেদ কাটিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পারবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে? নাকি তৃণমূল কংগ্রেস, যারা একচেটিয়াভাবে 2011 সালের পর থেকে ক্রমশ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে, নিজেদের ক্ষমতা ধরে রাখতে পেরেছে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দিনে দিনে তারা নিজেদের ভোট ব্যাংক বাড়িয়ে তুলেছে, তারাও কি এবারে সেই ক্ষমতা, সেই ঐতিহ্য ধরে রাখতে পারবে? অর্থাৎ রাজ্য রাজনীতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসন কে অলঙ্কৃত করতে চলেছে, দ্বিপাক্ষিক লড়াই হবে, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। তৃণমূল কংগ্রেস নয়তো বিজেপি, কিন্তু সেটা কে? এক কথায় বলা চলে বিজেপি কিন্তু এখানে হেরে যাবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারবে না। কিন্তু বিস্তারিতভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু দিল্লির দিকে আমাদেরকে তাকাতে হবে, মহারাষ্ট্রের দিকে তাকাতে হবে, হরিয়ানার দিকে তাকাতে হবে, জম্মু কাশ্মীরের দিকে তাকাতে হবে। সেখানে একের পর এক তাদের রেকর্ড, একের পর এক তাদের সাফল্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি তার আঁচ এসে পড়ে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস কেন আর কোনো দলের পক্ষে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বিজেপি। তাই তৃণমূল কংগ্রেস যারা গত 3বার জয়ী হয়ে এসেছেন, তারাও কিন্তু এবারে রণকৌশল, সাংগঠনিক কাঠামোকে কিন্তু আবারও তারা ঢেলে সাজাচ্ছে। কোথাও যেন কোনো রকম ফাঁক ফোকর নয়ে না যায়, এমনই কিন্তু তাদের পরিকল্পনা। অপরদিকে বিজেপিও কিন্তু উঠে পড়ে লাগছে, কেননা এটা তাদের কাছে মরণ বাছরের লড়াই। অর্থাৎ এক কথায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেটাই এখন প্রশ্ন। আমরা বিভিন্ন এপিসোডে এই রকমই বিভিন্ন সমীক্ষা নিয়ে আসছি, বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন নেতা নেত্রী, হাইকমান্ড এবং শীর্ষস্তরীয় নেতা নেত্রীদের বক্তব্য, বিভিন্ন অভিজ্ঞ বিশেষজ্ঞদের বিভিন্ন অ্যানালিসিসকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আজকের এপিসোডও তার ব্যতিক্রম নয়। তো 2026কে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল, বর্তমান পরিস্থিতি, ধারণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহকারে, একটু আগ্রহ ভরে, একটু সতর্কতার সঙ্গে, একটু সাবধানতার সঙ্গে এই এপিসোড দেখুন। আশা করছি আপনারা এর দ্বারা অনেক অনেক তথ্য পাবেন। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে, কওয়ার থাকে, কিছু জানার থাকে, কিছু জানানোর থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের জন্য 24 ঘন্টায় কমেন্ট বক্স ওপেন থাকছে। আসুন আজকের এপিসোডে 2026 বিধানসভা নির্বাচনে যে জেলাটি নিয়ে আলোচনা করব, সেই জেলায় কোন দল কটা আসন পেতে পারে, কোন দল সম্ভাব্য সরকার গঠন করতে পারে, তার একটা সম্ভাব্য সমীক্ষা, সম্ভাব্য অ্যানালিসিস, সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে জেলাটি নিয়ে, সেটি হলো বাঁকুড়া জেলা, যেটি 294টি বিধানসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের মধ্যে 12টি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে। দেখে নেব এই বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু তথ্য। বাঁকুড়া জেলাটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। বাঁকুড়া জেলার উত্তরে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমে পুরুলিয়া জেলা, দক্ষিণে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত। পূর্ব দিকে হুগলি অবস্থিত। বাঁকুড়া জেলার উত্তর সীমা বরাবর প্রবাহিত হয়েছে দামোদর নদী, যা এই জেলাটিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বৃহত্তর অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। জেলার সদর দপ্তর বাঁকুড়া শহরে অবস্থিত। এবারে আসুন বাঁকুড়া জেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। আগামী 2026-এর বিধানসভা লড়াই কিন্তু হবে দ্বিমুখী। আমরা ত্রিমুখী রেখেছি, কিন্তু এখানে লড়াই হবে দ্বিমুখী, যার মধ্যে টিএমসি থেকে থাকছেন মমতা ব্যানার্জি, অপরদিকে বিজেপি থেকে থাকছেন শুভেন্দু অধিকারী, আর সিপিএম থেকে যদি থাকতে হয় তাহলে কিন্তু সেটা মীনাক্ষী মুখার্জিকেই কিন্তু এখানে মুখ করে সিপিএম বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু এগোচ্ছে। বাঁকুড়া জেলা নিয়ে আমরা আলোচনা করব, তবে সেই বাঁকুড়া জেলায় কিন্তু বিধানসভা আসন রয়েছে 12টি, এবং এই বিধানসভা আসনগুলি যে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্তর্গত, সেখানে 2টি লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে বাঁকুড়া লোকসভা আর একটি হলো বিষ্ণুপুর লোকসভা। বাঁকুড়া লোকসভায় বিধানসভা আসন রয়েছে 7টি, যার মধ্যে রয়েছে রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বাঁকুড়া। তবে এদের মধ্যে রঘুনাথপুর এটি কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত। আর পরবর্তী যেটা রয়েছে বিষ্ণুপুর লোকসভা, এটিও ঠিক একইভাবে 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই বিষ্ণুপুর লোকসভার 7টি বিধানসভা আসনগুলি হল বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী এবং খণ্ডঘোষ। আর এই দেখুন, বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর আর বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ, এই দুটিকে আমরা লাল কালি দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছি। কেননা বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর এটি পুরুলিয়া জেলার অন্তর্গত, অপরদিকে খণ্ডঘোষ এটাও কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয় এবং বাঁকুড়া জেলারও অন্তর্গত নয়। আমরা যেহেতু বাঁকুড়া জেলা নিয়ে আলোচনা করছি, তাই রঘুনাথপুর এবং খণ্ডঘোষ এই দুটি বিধানসভা আসন আজকে আমরা স্কিপ করে যাব। এই দুটি বিধানসভা আসন যে জেলার অন্তর্গত, সেই জেলা নিয়ে যখন আলোচনা করব সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আসুন আজকের এপিসোডে এই বাকি যে 12টি বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ 14টি বিধানসভা আসনের মধ্যে রঘুনাথপুর এবং খণ্ডঘোষ বাদে বাকি যে 12টি বিধানসভা আসন রয়েছে সেগুলো নিয়ে একে একে আলোচনা করে নিই। প্রথমেই আমরা চোখ রাখবো 1 নম্বর বিধানসভা আসন, যার নাম শালতোরা বিধানসভা আসন। 294টি বিধানসভা আসনের মধ্যে 247 নম্বর বিধানসভা আসন হলো এই শালতোরা বিধানসভা আসন, যা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এটি এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত, যে কারণে এই বিধানসভা আসনে সেটা বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন কিংবা টিএমসি বলুন, যে প্রার্থী হবে যেই দল থেকে, তাকে কিন্তু অবশ্যই এসসি ক্যাটাগরির হতে হবে, তবেই কিন্তু তিনি এখানে প্রার্থী হতে পারবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তাহলে এখানে বাঁকুড়া জেলায় বিধায়ক হয়েছিলেন 2021-এ এবং তিনি জয়যুক্ত হয়েছিলেন চন্দনা বাউরি, যিনি ভোট পেয়েছিলেন 91,648টি। পার্সেন্টেজ ছিল 45.28। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় অর্থাৎ টিএমসির তুলনায় 4145। বিজেপি দলকে কিন্তু জয়ী করেছিলেন। 2016 চিত্রটা কিন্তু ছিল একেবারে বিপরীত। 84,979 ভোট পেয়ে 12,523 ভোট মার্জিন করে বিধায়ক স্বপন বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। দেখে নেব 2011 রেজাল্ট কী ছিল। 82,597, 50.59% পার্সেন্টেজ। স্বপন বাউরি সেই একই প্রার্থী 2016 ন্যায় 2011তেও তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। তবে 2024-এ কিন্তু সেই একই ব্যাপারটা রয়েছে। অরূপ চক্রবর্তী 92,657,
ভোট পেয়েছেন, মার্জিন করেছেন 11,100। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলেও কিন্তু তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তীকে দাঁড় করিয়ে এই আসন থেকে জয়যুক্ত হয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হলো 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে বিজেপি জয়ী হয়েছে, আর 2024-এ সদ্য হয়ে যাওয়া 18তম ভারতবর্ষের লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। যদিও লোকসভা নির্বাচনের অ্যানালিসিস আলাদা, সেখানে ভোটের হার জয়ের ব্যাপারটা আলাদা রকম থাকে, আর লোকসভার পাশাপাশি বিধানসভায় কিন্তু সম্পূর্ণটাই পৃথক অ্যানালিসিস দাঁড়ায়। তবুও সাধারণ মানুষ তো সেই একই রয়েছে, তারা তো সেই ভোট দিচ্ছেন তাদের প্রিয় প্রার্থীকে, প্রিয় দলকে। তাহলে এখন কি হতে পারে? ব্যাপারটা কিন্তু 50-50 চান্স রয়েছে। 2021 যদি আমরা বিধানসভাকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে এবারের বিধানসভার নির্বাচনের অ্যানালিসিস করি, তাহলে কিন্তু বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে, কেননা তারা কিন্তু 2021-এর ন্যায় এই আসনটা কিন্তু ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস, তারা এই 2024-এর যেভাবে তারা এই আসনটায় জয়লাভ করেছে, তারা নিশ্চয়ই সহজে ছেড়ে দেওয়ার পাত্র হবে না, যার ফলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যার ফলে এখানে টিএমসি নাকি বিজেপি সেটা কিন্তু 50-50 চান্স রয়েছে। আসুন পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখি। ছাতনা বিধানসভা আসন, যেটি 248 নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে। এখানে বাঁকুড়া লোকসভার অন্তর্গত ছাতনায় সত্যনারায়ণ মুখোপাধ্যায় 2021-এ 90,233 ভোট পেয়ে 45.84% করে 7,164 মার্জিন করে বিজেপিকে জয়যুক্ত করেছেন। অপরদিকে 2016 সালে কিন্তু ব্যাপারটা ছিল একেবারে অন্যরকম। এখানে ভারতীয় সমাজবাদী পার্টি এখানে কিন্তু ধীরেন্দ্রনাথ লায়েককে জয়ী করেছিল। এখানে 73,648 ছিল তার প্রাপ্ত ভোট, মার্জিন ছিল 2,417। এদিকে দেখুন 2011-এ এই আসনটি ছিল তৃণমূল কংগ্রেসেরই অধীনে, 70,340 ভোটে জয়ী হয়েছিলেন এবং পার্সেন্টেজ করেছিলেন সে সময়ে 45.58% সুভাষিস বটব্যাল, যিনি 2011-এ রাজ্যে পালাবদলের সময় তৃণমূল কংগ্রেসকে কিন্তু এখানে জয়যুক্ত করেছিলেন এই আসনে, অর্থাৎ ছাতনা বিধানসভা আসনে। 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অরূপ চক্রবর্তী 5,657 ভোট মার্জিন করেছেন। ওনার প্রাপ্ত ভোট ছিল সে সময়ে 89,912। এখন প্রশ্ন হচ্ছে 2026-এ তাহলে কী হবে? এখানেও ঠিক পূর্বের ন্যায় সালতোরা বিধানসভার ন্যায় এখানেও 50-50 চান্স রয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। নেক্সট আসি রানীবাঁধ বিধানসভা আসন, 249 নম্বর বিধানসভা আসন 294টি বিধানসভা আসনের মধ্যে। বাঁকুড়া লোকসভার অন্তর্গত এটি কিন্তু শিডিউল ট্রাইব অর্থাৎ আদিবাসী অধ্যুষিত যারা রয়েছেন, এবং সেই অধ্যুষিতর পাশাপাশি যে সকল আনুষঙ্গিক যে জাতিগুলি রয়েছেন সেই জাতির অধ্যুষিত মানুষেরাই কিন্তু এই আসনটিতে কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন। স্বাভাবিকভাবেই এখানে বিধায়ক ছিলেন এসটি ক্যাটাগরির জ্যোৎস্না মান্ডি, যিনি 2021-এ জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 90,928 ভোট পেয়ে। পার্সেন্টেজ ছিল 43.06%। মার্জিন বিরোধী দলের তুলনায় অর্থাৎ বিজেপির তুলনায় 3,939 ভোট বেশি। 2016 সালেও ঠিক একই রকমভাবে এই একই প্রার্থী জ্যোৎস্না মান্ডি মাত্র 2,417 ভোটে জয়যুক্ত হয়েছিলেন 92,181 ভোট পেয়ে। কিন্তু 2011 সালে ব্যাপারটা ছিল একেবারে অন্যরকম। সমগ্র রাজ্যে পালাবদলের যে রমরমা চলছে, সমগ্র রাজ্য জুড়ে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আনন্দ উৎসব এবং ঐতিহাসিক পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকারের ক্ষমতায় আসছে। সেই সময় কিন্তু এই আসনটি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদেরই কিন্তু অধীনে থেকে গিয়েছিল। দেবলীনা হেমব্রম এই আসন থেকে 44.24% পার্সেন্টেজ করে 75,388 ভোটে জয়ী হয়েছিলেন। তবে 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসকেই জয়ী করেছেন 90,299 ভোট পেয়ে 5,752 পার্সেন্টেজ করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 2026-এর বিধানসভা নির্বাচনে আসন্ন ভোটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে জয়ী হবে? এখানে কিন্তু এক কথায় বলা চলে এখানেও হাড্ডাহাড্ডির লড়াই হবে, কেননা এই বাঁকুড়া জেলায় কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছিল 2021 সালে।
তবে বলা চলে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি। রায়পুর বিধানসভা আসনটা একটু চোখ রাখুন, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 250 নম্বর বিধানসভা আসন। বাঁকুড়া লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটিও পূর্বের ন্যায় এসটি ক্যাটাগরি বা শিডিউল ট্রাইব বা উপজাতি তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য প্রযোজ্য। মৃত্যুঞ্জয় মুর্মু এই বিধানসভা আসন থেকে 2021 সালে 1,01,043 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। 51.96% করে মার্জিন ছিল 19,398। তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল সে সময়। 2016 সালে 89,841 ভোট পেয়ে বিরোধী দলকে 26,722 ভোটে পরাজিত করে বীরেন্দ্রনাথ টুডু তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। 2011 69,008 ভোট পেয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 44.38%। উপেন কিস্কু সেই ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ কিন্তু এই আসনটা নিজেদের অধীনে রেখেছিল। তবে 2024-এর সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 94,729 ভোট পাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। বিজেপিকে পরাজিত করছে 17,494 ভোটে। 2026-এ পরিষ্কারভাবে বলা যায় এখানে কিন্তু মৃত্যুঞ্জয় মুর্মু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়েই কিন্তু জয়যুক্ত হবেন এবং মৃত্যুঞ্জয় মুর্মুর কিন্তু এখানে সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা দেখা যাচ্ছে, প্রার্থী হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এখানে কিন্তু এমপি ফর্মুলার কোনো প্রয়োজন হবে না, এখানে ওই এমএলএ ফর্মুলাতেই কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেসেরই রয়ে যাবে। বিজেপি কিন্তু তৃণমূলের কাছে মোটেই পাত্তা পাবে না। আসুন পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখি, তালডাংরা বিধানসভা আসন। এখানে 251 নম্বর বিধানসভা আসনটি বাঁকুড়া লোকসভার অন্তর্গত। অরূপ চক্রবর্তী এখানে বিধায়ক ছিলেন 2021-এ। সে সময় তার প্রাপ্ত ভোট ছিল এই আসন থেকে 92,026টি, যা শতাংশের হিসেবে দাঁড়ায় 45.84%। মার্জিন 7,164। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। তবে 2016 সালে চিত্রটা একই রকম থেকেছে, প্রার্থী শুধু চেঞ্জ হয়েছিল। সমীর চক্রবর্তী হয়েছিলেন, 87,236 ভোট পেয়েছিলেন। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 13,669 ভোট। 2011-এ এখানে কিন্তু বামেরা নিজেদের অধীনেই এই আসনটা ধরে রেখেছিলেন। 74,779 ভোট পেয়েছিলেন, 87.58% করে। মনোরঞ্জন পাত্র ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদকে কিন্তু জয়ী করেছিলেন। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই আসন থেকে অরূপ চক্রবর্তী 90,790 ভোটে জয়ী হয়েছেন। মার্জিন করেছেন 8,483। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারেও 2024-এর 13ই নভেম্বর বিধানসভা উপনির্বাচন হয়েছে এই তালডাংরা বিধানসভা আসনে, যেখানে বিজয়ী দলের মার্জিন ছিল তৃণমূল কংগ্রেসের 34,082টা, অর্থাৎ শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে 52.07%। 2026-এ তাহলে কি হবে? পরিষ্কারভাবে বলা যায়, আপনারা মিলিয়ে নেবেন, আপনারা লিখে রাখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং অরূপ চক্রবর্তীর এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। আসুন 6 নম্বর বিধানসভা আসন, বাঁকুড়া জেলার বাঁকুড়া বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টির মধ্যে 252 নম্বর বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বাঁকুড়া লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে নীলাদ্রি শেখর দানা 2021-এ 95,466 ভোট পেয়েছিলেন, যা শতাংশের হিসেবে 43.79%। মার্জিন 1,468। বিজেপি দল জয়ী হয়েছিল। 2016 সালে কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছিলেন। প্রার্থী ছিলেন দারিপা শম্পা, 1,029। মার্জিন 83,486 এখানে প্রাপ্ত ভোট ছিল। 2011 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে আনতে পেরেছিলেন এই আসনটিকে। প্রাপ্ত ভোট ছিল 92,835। শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে 53.92%। বিধায়ক কাশীনাথ মিশ্র। 2024-এ কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম। এখানে সুভাষ সরকার 16,312 ভোটে মার্জিন করে বিজেপি দলকে কিন্তু জয়ী করেছেন। তাহলে এখন 2026-এ কী হতে পারে? পরিষ্কারভাবে বলা চলে এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি এবং সেক্ষেত্রে নীলাদ্রি শেখর দানাকে যদি প্রার্থী করা হয়, এবং যদিও এই প্রার্থীর কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে, যদিও এখনও কিছু সাংগঠনিক রদবদল ঘটানো হচ্ছে, কিন্তু রদবদল ঘটানো হলেও এই প্রার্থীর যে প্রভাব জনপ্রিয়তা রয়েছে, সেক্ষেত্রে এই নীলাদ্রি শেখর দানাকে যদি এই আসনে প্রার্থী করা হয় তাহলে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
আসুন পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখি, যেটি হলো বরজোড়া বিধানসভা আসন, 253 নম্বর বিধানসভা আসন। এটি তবে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত। আলোক মুখার্জি এখানে 93,290 ভোটে জয়ী হয়েছেন, 42.51% পার্সেন্টেজ করে 3,269 মার্জিন করে বিজেপি দলের প্রার্থী হয়ে। 2016 সালে 86,873 ভোটে জয়ী হয়েছেন, তবে মার্জিন একটু কম, 616। সুজিত চক্রবর্তী এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ কিন্তু নিজেদের অধীনে রাখতে পেরেছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। 2011 সালে কিন্তু এই আসনটা তৃণমূল কংগ্রেস জয় করেছিল, 84,457 ভোট পেয়েছিল, 47.68% পার্সেন্টেজ করে আশুতোষ মুখার্জি। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল 87,529, মার্জিন 14,048, সাংসদ সুজিত মণ্ডল, বিজয়ী দল বিজেপি। এবার 2026 আলোক মুখার্জিকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু এখানে বিজেপি দলের জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। পরবর্তী বিধানসভা আসন হল ওন্দা বিধানসভা আসন। 254 নম্বর বিধানসভা আসনটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিধায়ক 2021 সালের অমরনাথ শাখা, যিনি 1,04,940 ভোটে জয়ী হয়েছেন, মার্জিন করেছেন 11,551, 46.48% পার্সেন্টেজ বিজেপি দল জয়ী হয়েছিল। 2016 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে রেখেছিল 80,603, মার্জিন 10,848। অরূপ কুমার খান এখানে জয়ী হয়েছিলেন। 2011 সালেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন এই আসন থেকে 75,600 ভোট পেয়ে, 43.50% পার্সেন্টেজ করেছেন অরূপ খাঁ এখানে প্রার্থী ছিলেন। 2024 সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও কিন্তু বিজেপির সৌমিত্র খাঁ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, 1 লক্ষ পার করেছে তার প্রাপ্ত ভোট, 1,04,894, মার্জিন 5,940। সৌমিত্র খান বিজেপি দলের হয়ে জয়ী। 2026 পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু বিজেপি দল জয়ী হবে, তৃণমূল কংগ্রেস মোটেই পাত্তা পাবে না। বিষ্ণুপুর বিধানসভা আসনটা লক্ষ্য করুন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 255 নম্বর বিধানসভা আসনটিতে তন্ময় ঘোষ 2021 সালে 88,743 ভোট পেয়ে 46.79% পার্সেন্টেজ করে 11,133 তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি দল জয়ী হয়েছে। 2016 এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস পাত্তা পায়নি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য 76,641 মার্জিন করেছিলেন 891। 2011 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে রাখতে পেরেছিল আসনটিকে, 77,662 প্রাপ্ত ভোট, 50.29% পার্সেন্টেজ। শ্যাম মুখার্জি এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন, কিন্তু 2011 সালের পর থেকে পরপর ভোটে অর্থাৎ 2016, 2021 এবং সদ্য হয়ে যাওয়া 88তম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটাতেও কিন্তু এখানে সৌমিত্র খাঁ জয়ী হয়েছেন 94,725 ভোটে, মার্জিন ছিল তার 15,042টি। পরিষ্কারভাবে বলা যায় আগামী 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি দলই জয়ী হবে। 10 নম্বর বিধানসভা আসন কতুলপুর বিধানসভা আসন, যা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 256 নম্বর এই বিধানসভা আসনটিতে বিজেপি প্রার্থী হারাকালি প্রতিহার 2021-এ 1 লক্ষ পার করেছিলেন তার প্রাপ্ত ভোটের, 47.31% পার্সেন্টেজ। বিরোধী দলকে হারিয়েছিলেন 11,785-তে, কিন্তু 2016-এ এই আসনটি ছিল তৃণমূল কংগ্রেসের। সে সময় বিধায়ক হয়েছিলেন শ্যামল সাঁতরা, 21,248 মার্জিন করে 98,901 প্রাপ্ত ভোট ছিল, কিন্তু 2011 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে সৌমিত্র খাঁ কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিলেন। অর্থাৎ সৌমিত্র খাঁ এবং সেই সঙ্গে এই এমন একটা আসন যেখানে কিন্তু 2011-র পর 2016, 2021 একের পর এক বিভিন্ন দলকে কিন্তু মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে। মানুষ কিন্তু একটা দলের উপর ভরসা রাখেনি, কিন্তু 2021-এর পর 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপিকে কিন্তু মানুষ ভরসা রেখেছে, বিজেপির প্রতি মানুষ আস্থা রেখেছে। 2021, 2024 এবং সেই সঙ্গে যদি এই মার্জিন ধরে রাখতে পারেন সৌমিত্র খাঁ, যেভাবে দেখুন এখানেও 1 লক্ষ পার করেছেন এই আসনে, তাহলে কিন্তু আগামী 2026-এও কিন্তু বিজেপির পরাজয় একেবারেই অসম্ভব। বিজেপি বরং এখানে জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। 11 নম্বর বিধানসভা আসন ইন্দাস বিধানসভা আসন, 257 নম্বর এই বিধানসভা আসনটি এসসিদের জন্য সংরক্ষিত। বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত এই আসনটি থেকে 2021 সালে নির্মল কুমার ধারা 1,04,936 ভোটে জয়ী হয়েছিলেন, 48.04% পার্সেন্টেজ করে 7,220 মার্জিন করে বিজেপি দলকে জয়ী করেছিলেন। কিন্তু 2016 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করেছিল
94,940 ভোট পেয়ে 18,837 মার্জিন করে গুরুপদ মেটেকে প্রার্থী করে। এবং 2011 সালেও ঠিক সেম ব্যাপার, সেম প্রার্থী গুরুপদ মেটে 85,589 এখানে প্রাপ্ত ভোট 49.05%। তবে 2024 এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছে, 1,06,056 ভোটে মার্জিন করেছে 9,147 সুজাতা মণ্ডল অর্থাৎ সৌমিত্র খাঁর পত্নী। কিন্তু এখানে দেখুন 2026-এ তাহলে কি হবে, পরিষ্কারভাবে বলা চলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় 99%। 12 নম্বর বিধানসভা আসন সোনামুখী বিধানসভা আসন, 258 নম্বর এই বিধানসভা আসনটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং এটিও এসসি অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। দিবাকর ঘরামি 2021 সালে এই আসন থেকে 98,116 ভোটে জয়যুক্ত হয়েছেন 47.25% করে 10,888 মার্জিন করে। বিজেপি কিন্তু এখানে জয়ী হয়েছেন। 2016 সালে কিন্তু এখানে তৃণমূল পায়নি, বরং ভারতীয় কমিউনিস্ট পার্টির অজিত রায় 8,719 ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ছিল 86,125। 2011 সালে টিএমসি এখানে প্রথম ক্ষমতায় এসেছিল, তারপর 2016, 2021 তারা কিন্তু বারংবার ক্ষমতা হারিয়েছে। 2011 সালে দেখতে গেলে দিলীপ সাহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 49.79% করে 82,119 ভোটে। কিন্তু 2024 সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পাত্তা পায়নি। বিজেপি এখানে লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন, 1,705 ভোটে 11,614 মার্জিন করেছিলেন। এখানে পরিষ্কারভাবে বলা যায় আসন্ন 2026-এর নির্বাচনে বিজেপি জয়ী হবে। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা আসন, যদিও মোট 14টি বিধানসভা আসন রয়েছে। তবুও আজকের এপিসোডে আমরা যেহেতু জেলাভিত্তিক আলোচনা করছি, তাই 12টা বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম এবং সেই 12টি বিধানসভা আসনে কিন্তু অধিকাংশতেই বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে। এবং একটু ভালোভাবে দেখতে গেলে এখানে কিন্তু বাঁকুড়া জেলায় সৌমিত্র খাঁর যে প্রভাব, সেই প্রভাব বা চন্দনা বাউরির যে জনপ্রিয়তা, তাকে তৃণমূলের পক্ষ থেকে কাটিয়ে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়াবে, এক প্রকার অসম্ভব বলা চলে। এখানে কিন্তু 50-50 চান্স রয়েছে তৃণমূল আর বিজেপির পক্ষ থেকে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 12টির মধ্যে 6টা আসন পেতে পারে, আবার বিজেপিও কিন্তু 6টা আসন পেতে পারে। এরকমই কিন্তু একটা সম্ভাব্য ফলাফল আসতে চলেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। তবে এই ব্যাপারে আপনাদেরও নিশ্চয়ই কিছু কমেন্ট থাকতে পারে, আপনাদের মতামত থাকতে পারে যে না এতগুলো আসন বিজেপি পেতে পারে, এতগুলো আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। কি মনে হচ্ছে, কি বিশ্বাস রয়েছে আপনাদের, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। আমাদেরকে উৎসাহিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশানটি অন করবেন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।